এই ঘটনার পর আরো মাস তিনেক কেটে গেছে। এখন আমি অনেকটাই সুস্থ, তাই বাবা মা আবার ফিরে গেছেন বাড়িতে। এমনিতেই এখানে পড়ে থেকে আমার সেবা করতে গিয়ে বাবার ব্যবসার বিস্তর লোকসান হচ্ছিল। আমিও ডিউটিতে জয়েন করেছি। এইসব গোলমালের চক্করে ব্যাংকে অনেক দিন কামাই হয়ে গেছে। ঘড়ি বিদায় হওয়ার পর থেকে পরিবারে কোনো গন্ডগোল ঘটেনি। জীবনের চাকা দিব্যি স্বাভাবিক গতিতে গড়গড় করে গড়িয়ে চলেছে। তবু আমার মন থেকে সেই নিরানন্দ ভাবটা যেন কাটছে না। ঘড়ি হাতছাড়া হওয়ার দুঃখ মনের মধ্যে আর নেই। ফাঁকা কোণাটায় শম্পা একটা সুন্দর বুকশেলফ বসিয়েছে। তা সত্ত্বেও এত বিষাদ কেন যে আমার মনের মধ্যে বাসা বেঁধেছে আমার জানা নেই। শম্পার সাথেও খুব দরকার ছাড়া বিশেষ কথাবার্তা বলি না। সবকিছুই আজকাল বড্ড সাদা কালো মনে হয়। হৃদয়ে বসন্ত বনের উজ্জ্বল বর্ণছটা কোথাও হারিয়ে গেছে। সেই স্থান দখল করেছে শীতকালের সুদীর্ঘ হিমেল নৈরাশ্য। থাকতে না পেরে নিজে একদিন ফোন করে বসলাম সরকার বাবুকে। ওপার থেকে উনি ফোনটা রিসিভ করলেন। হ্যালো, কে বলছেন? গুড মর্নিং মিস্টার সরকার, আমি প্রতীক বলছি। আরে ম্যানেজার সাহেব যে, হোয়াটস এ প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছেন? ওই চলছে আর কি। আপনি এখন কোথায়? কোথায় আর থাকবো, সমস্ত প্রপার্টি আপনার হাতে তুলে দিয়ে ইন্ডিয়া থেকে পাত্তারি গুটিয়েছি। এখন মেয়ে জামাইয়ের কাছেই জীবনের শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে চাই। হ্যাঁ, বেশ বেশ ভালোই করেছেন। আচ্ছা মিস্টার সরকার, আপনাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম। ও, কি নিয়ে কথা? শোবার ঘরের গ্র্যান্ডফাদার ক্লকটা নিয়ে? ফোনের ওপারে দীর্ঘক্ষণে নীরবতা। বুঝলাম সরকার বুড়ো মনে মনে অজুহাত দেখানোর ফোন দিয়ে আটছে। সেই সুযোগ ওকে দেওয়া চলবে না। কড়া ভাষা একটু ভালো করে জেরা করতেই ভেতর থেকে আসল কথাটা বেরিয়ে এলো। বহু বছর আগে ওই বাড়িতে ফক্স সাহেব নামক একজন ব্রিটিশ অফিসার থাকতেন। তার মেজ কন্যা ছিল সেই মেয়েটি, লরা ফক্স। ওরই ছায়া আপনারা প্রত্যক্ষ করেছিলেন হয়তোবা। খুব কম বয়সে কোনো অজানা রোগে ভুগে বাচ্চাটার জীবনাবসান ঘটে। বেডরুমের ওই ঘড়িটা লরার অত্যন্ত প্রিয় ছিল, তাই মৃত্যুর পরেও ওর আত্মা সেই গ্র্যান্ডফাদার ক্লকের মায়া ছাড়তে পারেনি। লরার আত্মা চায় না যে ওই ঘড়িটা অন্য কারোর মালিকানায় থাকুক। তাই ফক্স সাহেব বাড়ি ছেড়ে দেওয়ার পরেও যখনই কোনো পরিবার ওই বাড়ির দখল নিয়েছে, তাদের সকলের সঙ্গে ঘটেছে কিছু না কিছু মারাত্মক বিপর্যয়। আর আপনি সবকিছু জানা সত্ত্বেও আমার কাছে এতগুলো কথা চেপে গেলেন। কি করব বলুন ম্যানেজার সাহেব? আমার আমার 3 বছরের ফুটফুটে নাতিটা, বলা নেই কওয়া নেই, সেদিন বাগানে খেলতে গিয়ে ওর মাথায় গাছের ঢাল ভেঙে পড়ল। শেষ হয়ে গেল শিশুটা। তারপর আর আমার কোনো জ্ঞান গম্যে ছিল না। বিশ্বাস করুন, যেন তেন প্রকারে বাড়িটা বিক্রি করে দেশের মোহ ত্যাগ করে সোজা জামাইয়ের কাছে ঠাঁই নিয়েছি। না হলে এই শেষ বয়সে এসে কার ইচ্ছে করে নিজের মেয়ে জামাইয়ের ঘাড়ে গলগ্রহ হয়ে ঝুলে থাকতে? সরকার বাবু প্রায় ফুঁপিয়ে উঠলেন। আর বেশি কথা বাড়ালাম না। আমিও তো একই দোষে দোষী। আমিও তো সমস্ত তথ্য ধামাচাপা দিয়ে জিনিসটা বিক্রি করে ফেললাম। চালুনি হয়ে ছুঁচের বিচার করা আমার সাজে না।
কয়েকদিন পরের ঘটনা। অনেক রাত হয়েছে, তবুও কিছুতেই ঘুম আসছে না। বিছানায় শুধুই এপাশ ওপাশ করে যাচ্ছি, কিন্তু নিদ্রা দেবীর সদয় হওয়ার নামগন্ধ নেই। পাশে শম্পা অগরে ঘুমোচ্ছে। উঠে বসলাম বিছানায়। টেবিলে রাখা জলের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে ঘড়ির দিকে তাকালাম। 11:55। পুরনো ঘড়িটা বিক্রি করার পর একটা নতুন দেওয়াল ঘড়ি লাগানো হয়েছে এই ঘরে। বেশ সুন্দর দেখতে জিনিসটা। পুনরায় বিছানায় শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করা দরকার। আবার কাল সকালে উঠে দুটো নাকে মুখে গুঁজে ব্যাংকে ছুটতে হবে। সবে চোখ বন্ধ করেছি, হঠাৎ খুব পরিচিত এক শব্দ কানের পর্দায় এসে সজোরে ধাক্কা মারল। এক লাফে নেমে পড়লাম খাট থেকে। এইটা সেই ভুতুরে গ্র্যান্ডফাদার ক্লকের ঘন্টার আওয়াজটা। এখনো হচ্ছে শব্দটা। গাম্ভীর্যে পরিপূর্ণ সেই ধাতব ঢং ঢং আওয়াজ, যার প্রতিধ্বনিতে গোটা বাড়িটা গম গম করছে। গুনে গুনে 12 বার বাজলো ঘড়ির ঘন্টা। ঠিক তাই, এখন তো 12টাই বাজে। কিন্তু শব্দটা এলো কোথা থেকে? ঘরের মধ্যে থেকে তো নয়, যেন বেশ দূর থেকে সেই ধ্বনি ভেসে আসছিল আমার কানে। এবার আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিতে শুরু করেছে। কাণ্ডটা কি হলো? প্রায় 3 মাস আগেই তো জিনিসটা বিক্রি করে ফেলেছি। তাহলে আর ভাবতে পারছি না। নির্ঘাত কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে বলেই এসব অবান্তর চিন্তা ভাবনা মাথার মধ্যে ভিড় করছে। শম্পা তো ভালোই ঘুমোচ্ছে। মনে হয় না ও কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পেয়েছে। আরে আওয়াজ থাকলে তবে তো শুনবে। আমারই যত সব আজগুবি কল্পনা। না, এবার আমারও ঘুমানোটা খুব দরকার। বিশ্রামের অভাবে অনেক সময় মানুষ রজ্জুকে সর্পভ্রম করে ফেলে। সকালে শম্পার ডাকাডাকিতে ঘুম ভাঙল। আরে তাড়াতাড়ি ওঠো, সাধনদা গাড়ি নিয়ে এসে কখন থেকে অপেক্ষা করছে তোমার জন্য। তাই তো, আমি চোখ কচলে উঠে বসলাম। ভাগ্যিস তুমি ডাকলে, নাহলে আজ নির্ঘাত লেট হয়ে যেত। তুমি তো কোনোদিনও এতক্ষণ অবধি ঘুমাও না। কাল রাতে দেরি করে ঘুমিয়েছিলে বুঝি? হ্যাঁ গো, আসলে কাল রাতে যা ভয়ঙ্কর। ভয়ঙ্কর? কি ভয়ঙ্কর? মানে না না, তেমন কিছু না, তেমন কিছু না। ওই রাতে ঘুম আসছিল না, তাই আজ উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, এবার আমি উঠি। কাল রাতের বিভীষিকাময় অভিজ্ঞতার ব্যাপারে স্ত্রীর কাছে কিচ্ছু ফাঁস করলাম না। সেদিন ব্যাংকে কাজের চাপে মাথা তুলতে পারিনি। ডিউটি থেকে ফিরে শম্পাকে নিয়ে আবার বেরোতে হয়েছিল টুকটাক কিছু কেনাকাটি করার জন্য। শেষমেশ যখন বাড়িতে ফিরলাম, তখন ঘড়ির কাঁটা 8-এর ঘর ছুঁই ছুঁই। কালকের মতন আজ আর অনিদ্রায় ভুগতে হয়নি। ক্লান্ত ছিলাম, তাই রাতের খাবার সেরে দুজনেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরিশ্রান্ত শরীরটা এলিয়ে দিলাম নরম বিছানায়। কিছুক্ষণের মধ্যেই তলিয়ে গেলাম সুপ্তির গভীর সাগরে। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। আবার সেই মিষ্টি অথচ ভারী শব্দটা কানে আসতেই চোখ দুটো খুলে গেল। আবার সেই অভিশপ্ত আওয়াজ। আজও বেশ দূর থেকে আসছে শব্দটা। এক ঝটকায় চাদরটা সরিয়ে উঠে বসলাম। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ, হাত পা যেন আর বসেনি। গলা দিয়ে একটা স্বর পর্যন্ত বেরোচ্ছে না। শেষে বুঝি আমায় বোবায় ধরল। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে সজোরে এক ঠেলা মারলাম শম্পার কাঁধে। শম্পা ধর্মড়িয়ে উঠে বসেছে। কি ব্যাপার?
শম্পা, শম্পা, এই তো আমি। কি হচ্ছে তোমার? অমন করছো কেন? আওয়াজ, ওই যে শোনো, সেই গ্র্যান্ডফাদার ক্লকের আওয়াজ। কোথা থেকে আসছে বলো তো আওয়াজটা? ঘড়ির শব্দ। শম্পা কান খাড়া করে শোনার চেষ্টা করলো। কোথায়? আমি তো কোনো শব্দ পাচ্ছি না। এবার আমার মাথায় সত্যি রাগ উঠে গেল। শম্পার কাঁধে আরেকটা প্রবল ঝাঁকুনি দিয়ে চিৎকার করে উঠলাম, আরে শুনতে না পাওয়ার কি আছে? তুমি মাথা খেয়েছো নাকি? এই তো এখন হচ্ছে শব্দটা। বাড়ির প্রত্যেকটা কোণায় ওই অভিশপ্ত ঘুড়ির ঘন্টা প্রতিধ্বনিত হচ্ছে। এদিকে তুমি নাকি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে কেন মিথ্যে বলতে যাব বলো তো? আমি সত্যি কিছু শুনতে পাচ্ছি না। তাছাড়া ওই ঘড়ি তো কবেই বিক্রি হয়ে গেছে। এখন আর ওই শব্দ আসবে কোত্থেকে? তুমি নিজেই ভেবে দেখো তো। দেখে বুঝলাম শম্পা আমার এই আকস্মিক উগ্রমূর্তি দেখে যথেষ্ট ঘাবড়ে গেছে। আমিও নিজের ওপর কিছুটা বিরক্ত হলাম। সত্যিই তো, শম্পার যুক্তি অকাট্য। ওই আওয়াজ এখন আসবে কিভাবে? কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম সেই সুমিষ্ট মন্দ্রিত ধাতব ধ্বনি, যার অনুনাদ এখনো আমার কানে বেজে চলেছে। অর্থাৎ আমি কি একাই সেই ধ্বনি শুনতে পাচ্ছি? ওই ভুতুরে ঘড়ির কালো ছায়া আদৌ আমার জীবন থেকে কোনোদিন দূর হবে? আজ শনিবার, পর পর 2 রাত ধরে একই কাণ্ড ঘটছে। আর নয়, আজ আমাকে যেমন ভাবেই হোক ওই শব্দের উৎস খুঁজে বার করতেই হবে। কাল ছুটি, অতএব আজ রাত 10টা থেকে জেগে কাটালো বিশেষ সমস্যা নেই। শম্পাকে এই বিষয়ে কিছুই জানাইনি। প্রতি রাতের মতোই আজও আমি চুপচাপ ওর পাশে শুয়ে আছি, কিন্তু ইন্দ্রিয়গুলো যতটা সম্ভব সজাগ রেখেছি। ঘুমোলে চলবে না। আজ এই ভৌতিক তামাশার একটা বিহিত করতেই হবে। সঙ্গে রেখেছি 4 ব্যাটারির টর্চ আর একখানা ছোট লাঠি। জানি না কি আছে কপালে, তবে রোজ রোজ এই এক অশান্তি আর সহ্য হচ্ছে না। আজ এর একটা মীমাংসা হয়ে যাক। ঢুলে আসা চোখগুলোকে সচেতন রাখার জন্য মোবাইলে সিনেমা দেখছিলাম। অনেকক্ষণ ওইভাবে জেগে কাটিয়ে দেওয়ার পরেও যখন ভূতের আসার বিশেষ সম্ভাবনা দেখলাম না, শেষে যখন সব আশা ছেড়ে ঘুমিয়ে পড়তে যাব, ঠিক সেই মুহূর্তে কানের পর্দায় আঘাত হানল সেই অপয়া রব। টর্চ আর লাঠিটা বাগিয়ে খাট থেকে নেমে পড়লাম। খুব মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম শব্দটা আসছে ছাদ থেকে। 3 বার বেজে বন্ধ হয়ে গেছে ঘড়ির ঘন্টা। সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে তত্তর করে উঠে পড়লাম ছাদে। এই বাড়ির ছাদটা সম্পূর্ণ ন্যাড়া, প্রাচীরবিহীন। আজ মনে হয় অমাবস্যা। এমন কালি ঢালা মসীকৃষ্ণ রজনী সচরাচর দেখা যায় না। চারিদিক বড্ড থমথমে, গাছগুলোর একটা পাতাও যেন নড়ছে না। তবে এমন নিস্তরঙ্গ পরিবেশের মধ্যেও ছাদের একাংশ আলোকিত করে রেখেছে এক অদ্ভুত দীপ্তি। ছাদের পশ্চিম দিক থেকে আসছে আলোটা। তবে সেদিকে ফিরে তাকাতেই আমি পেলাম জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা। শরীরের সমস্ত রক্ত এক নিমিষে জমাট বেঁধে গেল। অমাবস্যার তমসার মাঝে কৌমুদী দুটি ছড়িয়ে আমার চোখের সামনে জ্বলজ্বল করছে সেই মান্ধাতার আমলের গ্র্যান্ডফাদার ক্লক। হ্যাঁ, পরিমল বাবুকে বিক্রি করা সেই ভৌতিক ঘড়ি।
এক অলৌকিক নীলচে প্রভা বিচ্ছুরিত হচ্ছে জিনিসটার থেকে। ঘড়ির গাঢ় মেরুন রঙের কাঠামো যেন আরো কয়েক গুণ বেশি রাজসিক দেখাচ্ছে সেই নীলাভ আলোর প্রেক্ষাপটে। কাচের স্বচ্ছ কেসিং এর পেছনে সোনালী রঙের ভারী পেন্ডুলামটা দুলে চলেছে আপন ছন্দে। কিন্তু এ কি? খানিকক্ষণ স্বাভাবিকভাবে দোলার পর একসময় যেন পেন্ডুলামের গতিটা ধীরে ধীরে স্থিমিত হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ থেমে গেল ঘড়ির কাঁটাগুলো। সময় তখন 3:07। নিচের বারান্দায় আবার দেখতে পাচ্ছি ফক্স সাহেবের মেজকন্যার এক ক্ষীণ প্রতিচ্ছবি। নীল গাউন পরিহিতা রোগা মেয়েটি আমাকে পুনরায় দুহাত তুলে ইশারা করতে আরম্ভ করেছে। আবার সেই অপ্রতিরোধ আহ্বান, আবার ওর কাছে যাওয়ার সে দুর্দম বাসনা। আগের বার যেতে পারিনি ওর কাছে, তবে আজ আমি যাবই। হাজার চেষ্টা করেও কেউ আটকাতে পারবে না আমাকে। আসছি, আমি আসছি। হাঁটতে হাঁটতে ন্যাড়া ছাদের শেষ প্রান্তে এসে পড়েছি। এখান থেকে লড়ার ছায়াশরীর আরো পরিষ্কার দেখা যাচ্ছে। এখনো এক নাগারে ডেকে চলেছে আমাকে। রেতিনির ঠোঁটচেরা হাসিটা আরো একটু চওড়া হয়েছে। সে অপার্থিব ডাককে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। মনে হচ্ছে যেন নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। ছাদ থেকে এক লাফ দিয়ে নিজের দেহটা হাওয়ায় ভাসিয়ে দিলাম। শরীরটা তুলোর মতন হালকা লাগছে। হয়তো নিচে দাঁড়িয়ে আছে সেই অশরীরী। তাতান, এই তাতান, শুনতে পাচ্ছিস? কি হয়েছে তোর? ওঠ, একটিবার অন্তত চোখ মেলে তাকা। হ্যাঁ রে, আমি এসেছি, তোর মাও এসেছে। এখন শরীরটা কেমন লাগছে রে? ঠিকই লাগছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। শুধু মাথায় অল্প যন্ত্রণা হচ্ছে। আমি নিজের খাটেই শুয়ে আছি। শম্পার জবানবন্দি শুনে যতটুকু বুঝলাম, আমি নাকি কাল সারা রাত বেডরুমেই ছিলাম। সকালে আমি উঠছি না দেখে ও আমাকে ডেকে তোলার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই আমার ঘুম ভাঙাতে পারেনি। শেষে ঘাবড়ে গিয়ে ও নিজেই বাবা মাকে ফোন করে ডেকে পাঠায়। তাই তারা আজ পড়িমড়ি করেই বাড়িতে ছুটে এসেছে। তারপর তিনজনে মিলে মুখে জল টল ছিটিয়ে আমার চেতনা ফিরিয়ে এনেছে। এবার সবটা খুলে বল দেখি তাতান। মা আলতো করে মাথায় হাত বুলিয়ে দিলেন। শরীরটা এত খারাপ হলো কেন? কাল রাতে কি কি ঘটেছিল কাল রাতে? ও কিছু না মা, আসলে কাল রাতে ঘুমের ওষুধ খেয়েছিলাম তো, তাই ঘুম ভাঙতে অসুবিধে হয়েছে। অভ্যেস না থাকলে যা হয় আর কি। ঘুমের ওষুধ? শম্পা হাঁ করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কই, আমাকে তো বললে না। আরে তুই বলার কি আছে, কয়েকদিন ধরে নানা কারণে ঘুমের ব্যাঘাত করছিল, তাই ভাবলাম আজ একটা স্লিপিং পিল খেয়েই দেখি। চমৎকার ঘুম হলো। রাখ তোর ঘুম। বাবা এক ধমক দিলেন। ফোনে বৌমার কথাটা শুনে বুকটা ধড়াস করে উঠেছিল। আর কোনোদিন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওসব জিনিস খাবি না বলে রাখলাম। ঘুমের ওষুধ নিয়ে আরো কিছু মন গড়া আষাঢ়ে গল্প শুনিয়ে সাময়িকভাবে পরিস্থিতিটা সামাল দেওয়া গেল। ইচ্ছে করেই কাল রাতে সব কথা বেমালুম চেপে গেলাম। কি দরকার সকলের মনে অবান্তর আতঙ্ক ঢোকানোর? কিন্তু পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে পারলেও আমি নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। কাল যে ঘড়ির শব্দ শুনে ছাদে গেলাম, সেখানে ওই ঘড়ির প্রতিবিম্ব দেখলাম। তারপর প্রেতিনীর ডাকে সাড়া দিয়ে ছাদ থেকে নিচে ঝাঁপ দিলাম।
সবটাই সবটাই তাহলে দুঃস্বপ্ন, কিছুই বাস্তব ঘটেনি। তার মানে আমি কি কাল সারা রাত জেগে থাকার পর শেষমেশ একসময় ঘুমিয়ে পড়েছিলাম? কিছুই বোধগম্য হচ্ছে না। আজ রবিবার, তার ওপর বাবা মাও এখানেই চলে এসেছে। তাই ঠিক করা হলো যে শম্পার বাবাকেও আজ বাড়িতে ডাকা হবে। দুপুরের লাঞ্চটা সবাই একসাথেই করব। যথাসময়ে শ্বশুরমশাই এসে হাজির। কি হে জামাই, ফোনে শুনলাম তুমি নাকি রাতে ঘুমের ওষুধ খেয়ে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলে। ওই আর কি, প্রথমবার খেলাম তো, তাই হয়তো। তা অবশ্য ঠিক, এসব ওষুধ ডাক্তারকে জিজ্ঞেস না করে খাওয়াটা তোমার ভারী অন্যায় হয়েছে। যাই হোক, ডাক্তার থেকে মনে পড়লো তোমাদের আজ একটা খারাপ খবর দেওয়ার ছিল। আজ সকালে আমি হাসপাতালে গিয়েছিলাম। বলো কি হে কুনাল, তোমার আবার কোন ব্যারাম হল? আরে আমার কিছু হয়নি, আসলে একটা দুঃসংবাদ এনেছি। আমার বন্ধু পরিমল, যাকে তোমরা ঘড়ি বিক্রি করলে, ও কাল রাতে মারা গেছে। ম্যাসিভ হার্ট অ্যাটাক। মারা গেছেন? হ্যাঁ বেয়ান, আমি তো খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটেছি, কিন্তু ততক্ষণে সব শেষ। কি একটা মনে হতেই আমি প্রশ্ন করলাম, আচ্ছা উনি ঠিক কটার সময় মারা গেছিলেন? ডাক্তার তো বডি দেখে বললেন যে পরিমল রাতে ঘুমের মধ্যেই এক্সপায়ার করে গেছে। আনুমানিক সময় এই ধরো রাত 2:30 থেকে 3টের মাঝামাঝি। মৃতদেহের মুখ দেখে মনে হচ্ছিল পরিমল মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কিছু একটা দেখে যথেষ্ট ভয় পেয়েছে। হতাশায় ভরা একখানা দীর্ঘশ্বাস ছেড়ে আমি সোফায় শরীরটা এলিয়ে দিলাম। যা ভয় পেয়েছিলাম শেষে ঠিক ওই জিনিসটাই হলো। ডাক্তার যাই বলুক না কেন, আমি তো জানি পরিমল সেনের মৃত্যুর সঠিক সময় রাত 3:07। কাল শেষবারের মতন ঘড়ির কাঁটা থেমেছিল, শেষবারের মতন এসেছিল লরা, এসে হরণ করে নিয়ে গেল এক নির্দোষ মানুষের প্রাণ শক্তি। মরণের আগে মেয়েটির ছায়া দেখেই হয়তো ভয় পেয়েছিলেন পরিমল বাবু। ঘড়ির গায়ে খোদাই করা লেখাগুলো আগেই করে রেখেছিল ওনার করুণ পরিণতির ভবিষ্যৎ বাণী। মনিটাম প্রিমাম, মনিটাম ইটেরাম, টেনিক বর্ডস।